তীব্র চাপ সত্ত্বেও ইরান আত্মসমর্পণ না করায় বিস্মিত ডোনাল্ড ট্রাম্প। 2 মাসের মাথায় আবার ভারতে বিধ্বস্ত হল তেজাস যুদ্ধ বিমান। মণিপুরে অচল হয়ে পড়েছে ভারতীয় নিয়ন্ত্রণ। একের পর এক সেনা ক্যাম্প দখল বিদ্রোহীদের। একই দিনে ঢাকার সঙ্গে কূটনৈতিক যোগাযোগ নয়াদিল্লি ও ইসলামাবাদের। 4 বছরের যুদ্ধে ইউক্রেন এখন বিধবা আর এতিমের দেশ। পাকিস্তানের বিমান হামলার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার তালিবান সরকারের। বিডিফিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক প্রতিরক্ষা ও কূটনীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। তীব্র সামরিক চাপ সত্ত্বেও ইরান এখনও কেন আত্মসমর্পণ করেনি সেজন্য বিস্মিত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের আশা ছিল ইরান তাদের চাপের কাছে আত্মসমর্পণ করে বলবে, আমরা স্বীকার করছি আমরা অস্ত্র চাই না, এখন বলুন আমাদের কি করতে হবে। কিন্তু ইরানকে এখনও এমন অবস্থানে নামিয়ে আনতে না পারায় অনেকটাই হতাশ ডোনাল্ড ট্রাম্প। শনিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন মধ্যপ্রাচ্য বিষয়ক ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, ডোনাল্ড ট্রাম্প হতাশ হয়ে পড়েছেন আমি তা বলবো না, বরং তিনি বেশ বিস্মিত এবং জানতে আগ্রহী ইরান এখনও কেন আত্মসমর্পণ করেননি। তিনি এই বিষয়ে আমাকে প্রশ্ন করেছেন এবং কারণ জানতে চেয়েছেন। স্টিভ উইটকফ বলেছেন, আমরা মধ্যপ্রাচ্য ঘিরে সর্বোচ্চ সামরিক প্রস্তুতি গ্রহণ করেছি ইরানে হামলার লক্ষ্যে। ইরানকে হামলার হুমকিও দেওয়া হয়েছে। আমরা মধ্যপ্রাচ্যে যে ধরনের প্রস্তুতি নিয়েছি তাতে এটা বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয় যে হামলার লক্ষ্যেই এসব করা হয়েছে, কিন্তু ইরান এখনও আত্মসমর্পণ করেনি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সর্বশেষ রোববার বলেছেন, তারা কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। ইরান জাতি ধ্বংস হতে রাজি, কিন্তু শত্রুর কাছে আত্মসমর্পণ করে না। কারো কোনো অন্যায্য দাবির কাছে আমরা মাথা নত করব না। আমাদের কাছে কি অস্ত্র থাকবে বা না থাকবে তা অন্য কোনো দেশের ঠিক করার কোনো অধিকার নেই। এটা সম্পূর্ণ ইরানের সিদ্ধান্ত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রোববার বলেছেন, উভয় পক্ষের উইন উইন অবস্থায় এখনও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব বলে আমরা বিশ্বাস করি। এদিকে আগামী বৃহস্পতিবার জেনেভায় দ্বিতীয় দফা ইরান যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মাত্র 2 মাসের মাথায় ফের বিধ্বস্ত হল ভারতের নিজস্ব তৈরি তেজাস যুদ্ধ বিমান। গত 7 ফেব্রুয়ারি দিল্লির একটি ঘাঁটিতে অবতরণের সময় বিধ্বস্ত হয় একটি তেজাস যুদ্ধ বিমান। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে সৌভাগ্যক্রমে পাইলট বিমান থেকে বের হয়ে আসতে সক্ষম হন। 7 ফেব্রুয়ারি এই দুর্ঘটনা ঘটলেও সোমবার এই ঘটনা প্রকাশ করেছে ভারতীয় কর্তৃপক্ষ। এর আগে গত 21 নভেম্বর দুবাই এয়ার শোতে বিধ্বস্ত হয় একটি তেজাস যুদ্ধ বিমান। 2024 সালে বিধ্বস্ত হয়েছিল আরেকটি তেজাস ফাইটার জেট। 7 ফেব্রুয়ারি তেজাস যুদ্ধ বিমান বিধ্বস্তের পর ভারতীয় বিমান বাহিনীর কাছে থাকা 32টি তেজাস যুদ্ধ বিমান গ্রাউন্ড করে রাখা হয়েছে। ত্রুটি পরীক্ষা ছাড়া আর কোনো অপারেশন পরিচালনা করা হবে না। সর্বশেষ বিধ্বস্তের ঘটনায় ভারতের এই যুদ্ধ বিমান রপ্তানির স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। ভারতের দাবি, তেজাস একটি 4.5 জেনারেশন হালকা যুদ্ধ বিমান। ভারতের অনেক স্বপ্ন ছিল এই যুদ্ধ বিমান বিক্রি করে সমরাস্ত্র রপ্তানির বাজারে উল্লেখযোগ্য স্থান দখল করার। কিন্তু দুবাই এয়ার শোতে গোটা বিশ্ববাসীর সামনে এ বিমান বিধ্বস্তের পর মুখ ফিরিয়ে নেয় আন্তর্জাতিক সম্ভাব্য ক্রেতারা। 4 বছরের যুদ্ধে ইউক্রেন পরিণত হয়েছে বিধবা আর এতিমের দেশে। প্রকাশিত তথ্য অনুসারে 4 বছরের যুদ্ধে রাশিয়া ও ইউক্রেনে আহত ও নিহত মানুষের সংখ্যা 15 লাখ। যুক্তরাষ্ট্রের হিসেব মতে ইউক্রেনের কমপক্ষে 70,000 সেনা নিহত হয়েছে। রাশিয়ার নিহত সেনা সংখ্যা 1,20,000। সোমবার সিএনএনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে 59,000 শিশুর সন্ধান পাওয়া গেছে যারা যুদ্ধের কারণে এতিম হয়েছে। তাদের মা বাবা উভয়ই মারা গেছে যুদ্ধে। ইউক্রেনে হাজার হাজার সেনার স্ত্রী বর্তমানে বিধবা। 3 জন সৈনিকের বিধবা স্ত্রীর একটি অনলাইন গ্রুপে বর্তমানে 6,000 বিধবা নারী সদস্য রয়েছেন। তাদের প্রত্যেকের স্বামী সৈনিক এবং যুদ্ধে নিহত হয়েছেন। 2022 সালের 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়। যুদ্ধ শুরুর পর ইউক্রেনের 1.5 কোটির বেশি মানুষ দেশ ছেড়ে ইউরোপ সহ বিভিন্ন দেশে চলে গেছে। ফলে দেশটি বর্তমানে তীব্র জনসংখ্যার সংকটে পড়েছে। মানুষের অভাবে ইতোমধ্যে ইউক্রেনের অনেক অঞ্চল বিরানভূমি ও জঙ্গলে পরিণত হয়েছে। অনেক এলাকায় মানুষ যাতায়াত সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে অবিস্ফোরিত বোমার আতঙ্কে। একই দিন ঢাকার সঙ্গে কূটনৈতিক যোগাযোগ করেছে ভারত ও পাকিস্তান। রবিবার বাংলাদেশের নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মা।
অপরদিকে খলিলুর রহমানের সঙ্গে রোববার টেলিফোনে আলোচনা করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূতের প্রথম বৈঠক হয় রোববার। বৈঠকের পর প্রণয় ভার্মা বলেন, আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছে। আজ পররাষ্ট্রমন্ত্রীর দেশমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে আমি আমাদের সেই অবস্থান পুনরায় স্পষ্ট করছি। তিনি বলেন, পারস্পরিক স্বার্থ এবং সুবিধার কথা বিবেচনা করে ইতিবাচক গঠনমূলক ক্ষেত্রে আমরা একসঙ্গে কাজ করতে চাই। যদিও এই বৈঠককে একটি প্রাথমিক আলোচনা এবং সৌজন্য সাক্ষাৎ হিসেবেই বর্ণনা করছেন প্রণয় ভার্মা। তবে নতুন সরকার গঠন পরবর্তী সময়ে দিল্লি ঢাকা সম্পর্কের নিরিখে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তারেক রহমানের জয়ের পরেই তাকে অভিনন্দন জানিয়েছিলেন নরেন্দ্র মোদী। অভিনন্দন জানাতে মোদী ফোন করেন তারেক রহমানকে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্যিক, অর্থনৈতিক, কূটনৈতিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। পাকিস্তানের বিমান হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে আফগানিস্তানের তালেবান সরকার। তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার রাতে পাকিস্তান হামলা চালিয়েছে আফগানিস্তানের অভ্যন্তরে একটি মাদ্রাসা ও বেসামরিক বাড়িতে। এতে নিহত হয়েছে কমপক্ষে 17 জন বেসামরিক লোকজন। উপযুক্ত সময়ে পাকিস্তানের বিরুদ্ধে এর প্রতিশোধ নেওয়া হবে। শনিবারের হামলার বিষয়ে পাকিস্তান আর্মির দাবি, উপযুক্ত তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী 7টি সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। পাকিস্তানের অভ্যন্তরে হামলা পরিচালনা করে সন্ত্রাসীরা আশ্রয় নিয়েছিল সীমান্তবর্তী এসব আফগান ঘাঁটিতে। পাকিস্তান আর্মি ও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা বারবার আফগান তালেবান সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে সীমান্তে পাকিস্তান বিরোধী সন্ত্রাসীদের আশ্রয় না দেওয়ার জন্য। পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী হামলার জন্য আফগানিস্তানের ভূমি ব্যবহার না করার জন্য। কিন্তু তালেবান সরকার তাতে কর্ণপাত করেনি, বরং পাকিস্তান বিরোধী সন্ত্রাসীদের মদত দিচ্ছে তারা। ফলে পাকিস্তান বাধ্য হয়েছে তার নিরাপত্তার স্বার্থে আফগানিস্তানের অভ্যন্তরে হামলা চালাতে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে বিদ্রোহীরা ভয়াবহ হামলা চালিয়েছে ভারতীয় আর্মির একটি সেনা ক্যাম্পে। হামলা চালিয়ে বিদ্রোহীরা দখল করে নিয়েছে সেনা ক্যাম্পটি। হামলার পর ভারতীয় আর্মি ক্যাম্পটি ছেড়ে পালিয়ে গেছে। চলতি সপ্তাহে পরিচালিত এই হামলার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে দেখা গেছে বিদ্রোহীদের হামলায় টিকতে না পেরে ক্যাম্প ছেড়ে পালিয়ে যাচ্ছে ভারতীয় সেনারা। মণিপুর লিবারেশন আর্মি এই হামলা চালায়। এই হামলার ভিডিও ছড়িয়ে পড়ার পর নতুন করে আরেকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 2019 সালে লন্ডনে মণিপুর প্রবাসী সরকার মণিপুরকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করে। এ ঘোষণায় বলা হয়, মণিপুর আর ভারতের কোনো রাজ্য নয়, বরং একটি স্বাধীন দেশ। এখানে এখন আর ভারতের কোনো আদেশ ও আইন চলবে না। এখানে ভারতের সংবিধান ও প্রশাসন অচল। মণিপুর সেনা ক্যাম্প দখলের পর মণিপুরের স্বাধীনতা ঘোষণার এই পুরনো ভিডিও নতুন করে ছড়িয়ে পড়েছে। অপরদিকে চলতি সপ্তাহে মণিপুরে ইউনাইটেড কুকি লিবারেশন আর্মি মণিপুরের 3 জন এমপির বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করেছে। মৃত্যু পরোয়ানায় বলা হয়েছে, তারা যদি পদত্যাগ না করে তাহলে তাদের হত্যা করা হবে। 3 জন এমপির নাম প্রকাশ করে বলা হয়েছে, তারা ভারতের কেন্দ্রীয় সরকারের দালাল এবং মণিপুরের জনগণের শত্রু। এর আগে গত 8 ফেব্রুয়ারি মণিপুরে বিদ্রোহীরা হামলা চালায় বিজেপির একজন সংসদ সদস্যের ওপর। প্রকাশিত বিভিন্ন খবর অনুসারে মণিপুরে ভারতের তেমন কোনো নিয়ন্ত্রণ নেই। রাজ্যটির বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণ করছে বিভিন্ন বিদ্রোহী গ্রুপ। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।